গত ক্লাসে আমরা বংশগতি ও প্রকরণ অধ্যায়ের প্রথম পর্বে আমরা হোমোলোগাস ক্রোমোজোম, হেটারোলোগাস ক্রোমোজোম, লোকাস কাকে বলে, অ্যালিল এবং জিন কাকে বলে, এছাড়াও প্যারেন্টাল জেনারেশন ও F1, F2, F3 জেনারেশন সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা করেছিলাম। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা বংশগতি এবং প্রকরণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিশেষ করে বংশগতি এবং প্রকরণ অধ্যায়ে প্রচুর কোশ্চেন প্রত্যেক বছর কিন্তু সেট হয়। বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো কিংবা নিট ও মেডিকেল এন্ট্রান্সের জন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, এবং বিশেষ করে আরও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি প্রত্যেকে মনোযোগ সহকারে শুনলে বংশগতি এবং প্রকরণ সম্পর্কে ধারণা আরো সুস্পষ্ট হয়ে যাবে। তাহলে আজকের মূল বিষয় যাওয়া যাক। প্রথমে এখানে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার, প্রচ্ছন্ন বা রিসেসিভ ক্যারেক্টার। প্রকট বৈশিষ্ট্য কাকে বলে বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? একই প্রজাতির বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের ভেতর সংকরায়ন ঘটালে F1 জনু বা প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে বলা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন উদাহরণ দিয়ে বলছি, একই প্রজাতির অর্থাৎ মটর গাছের দুটো জীব, যেমন বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যের মটর গাছ একটা, আর বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্যের একটা মটর গাছ। এই দুটোর ভেতর দুটো বিপরীত বৈশিষ্ট্য, দুটোর ভেতর সংকরায়ন ঘটালে F1 জনু অর্থাৎ F1 জনুতে কি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? লম্বা মটর গাছ উৎপন্ন হয়েছে। তাহলে লম্বা প্রলক্ষণটা প্রকাশ পেয়েছে, তাই লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। কিন্তু এখানে বেটে বৈশিষ্ট্য অর্থাৎ যেটা স্মল টি, এখানে যে বেটে বৈশিষ্ট্য আছে এটা কিন্তু প্রকাশ পায়নি, তাই এই স্মল টি বৈশিষ্ট্যটা অর্থাৎ বেটে বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন অবস্থায় আছে। এরপর প্রকট অ্যালিল আর প্রচ্ছন্ন অ্যালিল, যেটা যে অ্যালিলটার জন্য F1 জনুর জীবটা প্রকটতা ধর্ম প্রকাশ করেছে। অর্থাৎ এখানে কি কি অ্যালিল আছে? ক্যাপিটাল টি একটা অ্যালিল আছে, স্মল টি একটা অ্যালিল আছে। ক্যাপিটাল টির অ্যালিলের জন্য অর্থাৎ ক্যাপিটাল টি লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই লম্বা বৈশিষ্ট্যের জন্য জীবটি প্রকট ধর্ম প্রকাশ করছে। এই বৈশিষ্ট্যটা যে জীবের দেহ থেকে এসছে, অর্থাৎ এই লম্বা বৈশিষ্ট্যটা যে জীবের দেহ থেকে এসছে, সেই জীবটাকে তাহলে আমরা কি জীব বলবো? প্রকট জীব। তাহলে এখানে আমরা লিখতে পারি বিশুদ্ধ লম্বা প্রকট মটর গাছ। এবং যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা অর্থাৎ F1 জনুর জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা স্মল টি, যে জীব থেকে এসছে, কোন জীব থেকে এসছে? স্মল টি যুক্ত বেটে বৈশিষ্ট্য যুক্ত জীব থেকে এসছে বা মটর গাছ থেকে এসছে, তাই এটাকে বিশুদ্ধ বেটে প্রচ্ছন্ন আমরা বলতে পারি, প্রচ্ছন্ন মটর গাছ। এবং এটা হচ্ছে তাহলে কি ক্যাপিটাল টিটা হচ্ছে কি প্রকট অ্যালিল, কার উপর প্রকট? স্মল টির উপর প্রকট, তাহলে স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল। এই যে প্রকট এবং প্রচ্ছন্ন এই শব্দটি প্রবক্তা হলেন গ্রেগর জোহান মেন্ডেল। 1966 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই শব্দের প্রবর্তন করেন। এছাড়া এখানে প্রকট ও প্রচ্ছন্ন অ্যালিলের কথা বলতে গেলে যে সংকেত দ্বারা প্রকট অ্যালিল এবং প্রচ্ছন্ন অ্যালিলকে বা প্রকট এবং প্রচ্ছন্ন জীবকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালা। প্রাচীন কথা অনুযায়ী অর্থাৎ ক্লাসিক্যাল মেথড অনুযায়ী প্রকট জীবকে, ক্লাসিক্যাল মেথড অনুযায়ী প্রকট জীবের জীব আর প্রচ্ছন্ন জীব, প্রকট জীবকে ইংরেজি বর্ণমালার বড় অক্ষর অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটের বড় অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে ইংরেজি বর্ণমালা ছোট অক্ষর দিয়ে সূচিত করা হয়। যেমন যদি বলি মটর গাছের প্রকট বৈশিষ্ট্য কি, যদি উচ্চতার দিক থেকে আমরা ধরি তাহলে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট। লম্বা টলের জন্য টিটা তাহলে কি বড় হাতে লিখবো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা তাহলে প্রত্যেকে তো লিখতে পারে ডোয়ার্ফ মানে প্রচ্ছন্ন, DWAR, ডোয়ার্ফ মানে বেটে বৈশিষ্ট্য। কিন্তু না, প্রকট বৈশিষ্ট্যটা ইংরেজি বড় হাতের বর্ণমালায় লিখেছি টি, তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে লিখতে হবে ইংরেজি বর্ণমালা
ছোট অক্ষরে। এটা একটা গেল। যদি বলি মটর গাছ, একটা মটর গাছ গোল বীজ ধারণ করে, তাহলে একটা মটর গাছ গোল বীজ ধারণ করে, আর একটা মটর গাছ তাহলে কি বীজ ধারণ করবে? কুঞ্চিত বীজ ধারণ করবে। গোল বীজটা ধারণকারী মটর গাছটা হচ্ছে প্রকট, তাই গোলকে আমরা কি রাউন্ড আর দিয়ে সূচিত করি। তাই এর যে প্রচ্ছন্ন গুণটা হবে নিশ্চয়ই স্মল আর হবে। এছাড়াও আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন একটা বীজ, মটর গাছের বীজ দেখেছো, মটর গাছে হলুদ বীজ ধারণকারী মটর গাছকে আমরা যদি প্রকট বলি, তাহলে সবুজ বীজ ধারণকারী মটর গাছকে আমরা কি বলবো? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো। তাহলে হলুদের জন্য কি সিম্বল ইংরেজি বর্ণমালা কি হলো? ওয়াই। তাহলে সবুজের জন্য কি হবে? গ্রিন হবে না। কেন? যেটাতে যে অক্ষরে আমরা প্রকট ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে প্রকটকে সূচিত করি, ঠিক প্রচ্ছন্নকে সূচিত করার জন্য এই ইংরেজি বর্ণমালা ছোট অক্ষর দিয়ে সূচিত করা হয়। তাই গ্রিন অর্থাৎ সবুজকে জি দিয়ে সূচিত না করে আমরা কি দিয়ে? স্মল ওয়াই দিয়ে সূচিত করি। এরপর আসছি প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে কি? বিপরীত অ্যালিলের উপস্থিতিতে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বিপরীত অ্যালিল, এটা একটা অ্যালিল, এটা একটা অ্যালিল, এই অ্যালিলটা বিপরীত, তাহলে বিপরীত অ্যালিলের উপস্থিতিতে কি ধর্ম প্রকাশ পাচ্ছে? প্রকট বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পাচ্ছে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একই অ্যালিলের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। এখানে দেখতে পাচ্ছ, আমি বলে নিই, প্রচ্ছন্ন অ্যালিলটি যে জীব থেকে এসছে তাকে বলা হয় প্রচ্ছন্ন জীব, প্রকট অ্যালিলটি যে জীব থেকে এসছে সেটাকে বলা হচ্ছে প্রকট জীব। তাহলে পার্থক্য এক নম্বর, একই অ্যালিলের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, দেখতে পাচ্ছ। কিন্তু এও বলেনি কেবলমাত্র স্মল টিটা যখন ক্যাপিটাল টির সঙ্গে থাকে তখন তার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে না, যেহেতু এখানে সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ সে তার কখনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। কিন্তু স্মল টি যখন আরেকটা স্মল টির সঙ্গে যুক্ত হয় তখন সে কি বৈশিষ্ট্য প্রকাশ করে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে এখানে বলা আছে একই অ্যালিলের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোথায় প্রকাশিত হয়েছে? এইখানে। এইখানে প্রচ্ছন্ন অ্যালিল দুটো আছে, স্মল টি। এই স্মল টি প্রচ্ছন্ন অ্যালিলের সহযোগে একটি বৈশিষ্ট্য, যেমন বেটে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে। আশা করি প্রথম লাইন ক্লিয়ার হলো। এরপর আসছি দ্বিতীয় নম্বর, হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় প্রকার জীবে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। আমরা জানি হোমোজাইগাস আর হেটারোজাইগাস। হোমোজাইগাস হলে কি? হোমোজাইগাস দু প্রকারের হয়, যেমন এখানে দেখাচ্ছি হোমোজাইগাস, এই দুটো অ্যালিল যদি সমান হয় তাকে হোমোজাইগাস জীব বলবো। এটাও এক প্রকার হোমোজাইগাস প্রকট জীব হয়েছে, আর এটাও এক প্রকার হোমোজাইগাস প্রকট জীব, প্রচ্ছন্ন জীব। কিন্তু হেটারোজাইগাস জীবের ক্ষেত্রে দেখছি এটা তাহলে কি? হেটারোজাইগাস জীব দুটো ভিন্ন প্রকারের অ্যালিল আছে, একটা ক্যাপিটাল টি আছে, একটা স্মল টি আছে। দুটো ভিন্ন প্রকারের অ্যালিল থাকার জন্য সেটাকে কি বলছি আমরা? হেটারোজাইগাস জীব। এটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে যেহেতু ক্যাপিটাল টিটা স্মল টির উপর প্রকট অবস্থায় আছে। তাহলে পয়েন্টটা কি আছে? হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় প্রকার জীবে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তাহলে হোমোজাইগাস এখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে একটা জীবে, আর হেটারোজাইগাস এখানেও একটা জীবে প্রকাশিত হচ্ছে। তাহলে হোমোজাইগাসের একটা জীব এবং হেটারোজাইগাস একটা জীব। তাহলে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় প্রকার জীবে কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তারপর আসছি হোমোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। হোমোজাইগাস জীব, এটা হোমোজাইগাস জীব, এটাও হোমোজাইগাস জীব, যেহেতু এর দুটো অ্যালিল কিন্তু সেম, দুটো অ্যালিল স্মল টি, দুটো অ্যালিল কিন্তু একই, তাই হোমোজাইগাস জীব। এই হোমোজাইগাস জীবে কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তারপরে পয়েন্টে আসছি, একটি প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য উৎসেচক বা পলিপেপটাইড গঠন সম্পূর্ণ হয়। একটি প্রকট, এই প্রকট গুণ প্রকাশের জন্য উৎসেচক বা পলিপেপটাইড গঠিত হবে। আবার এখানেও এটা তো যেহেতু উৎসেচক বেশি সংশ্লেষ করতে পারে না, কেবলমাত্র ক্যাপিটাল টিটা উৎসেচক সংশ্লেষ করতে পারে, তাই উৎসেচক সংশ্লেষ করার জন্য প্রকট জিন কিন্তু দায়ী।
আর প্রচ্ছন্ন জিন কিন্তু উৎসেচক সংশ্লেষ করতে বা উৎপন্ন করতে পারে না বা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষ করতে পারে না। এছাড়াও প্রকট জিন বা প্রকট অ্যালিল গুলো বা প্রকট বৈশিষ্ট্য থাকা জীবগুলো কখনো পরিব্যাপ্ত মিউটেশন দেখা যায় না। প্রকট জীবে মিউটেশন দেখা যায় না, কিন্তু প্রচ্ছন্ন জীবে মিউটেশন দেখা যায়। মিউটেশন বলতে এইখানে মিউটেশন, এই জীবটার ক্ষেত্রে মিউটেশন দেখা দিতে পারে, আবার এই জীবটার ক্ষেত্রেও দেখা দিতে পারে। এ ক্যারিয়ার হিসাবে কাজ করবে, সেটাকে প্রকাশ করবে, সেই রোগ বা সেই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করবে। প্রকট এবং প্রচ্ছন্ন এই যে মিউটেশন বললাম, এটা আমি পরের চ্যাপ্টারতে পড়াবো। তাহলে আজকে এইটুকু পর্যন্ত প্রকট প্রচ্ছন্ন সম্পর্কে একটু বলে নিলাম। তাহলে আমরা প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে এবং তাদের পার্থক্য সম্পর্কে জানলাম। এ নিয়ে আমরা বিস্তারিতভাবে পরে আলোচনা করব। ফিনোটাইপ, তাহলে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? ফিনোটাইপ হচ্ছে জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ফিনোটাইপ। প্রকাশিত বৈশিষ্ট্য কেমন? ধরো মানুষের ক্ষেত্রে যদি ধরা হয়, একটা লম্বা উচ্চতার মানুষ আছে, আবার একটা বেটে উচ্চতার মানুষ আছে। যদি মানুষের স্কিন কালার দেখা হয়, একজন কালো স্কিন কালারের মানুষ আছে, আবার ফর্সা স্কিন কালারের মানুষ আছে। যদি চুলের রং দেখা যায়, তাহলে একটা হচ্ছে ব্রাউন কালারের চুল আছে, ব্রাউন কালারের চুলযুক্ত মানুষ আছে, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের চুলযুক্ত মানুষ আছে। তাহলে বাহ্যিকভাবে বা বাইরে থেকে বা খালি চোখে আমরা তাদের দেখে বুঝতে পারছি যে মানুষটি লম্বা, দেখে বলতে পারছি মানুষটি বেটে। এই যে বাহ্যিকভাবে দেখা বা খালি চোখে দেখে যে বলে দেওয়া, এটাই হচ্ছে কি ফেনোটাইপ। অর্থাৎ কোনো জীবকে বাইরে থেকে দেখে যদি বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটাই হচ্ছে ফেনোটাইপ। কিন্তু জিনগতভাবে, যদি জিনগতভাবে বা তার আভ্যন্তরে কিসের জন্য সে লম্বা হয়েছে বা কিসের জন্য বেটে হয়েছে বা কিসের জন্য তার চুলটা কালো হয়েছে, কিসের জন্য তার চুলটা ব্রাউন হয়েছে, সেগুলো জানতে গেলে অর্থাৎ জিনগতভাবে জানাকে বলা হচ্ছে জেনোটাইপ। এরপর ফিনোটাইপ কথাটি এসছে এক প্রকার গ্রিক শব্দ ফ্যানিয়েইন। ফ্যানিয়েইন ফ্যানিয়েইন থেকে এসছে, যার অর্থ হচ্ছে চেহারা বা অ্যাপিয়ারেন্স, এবং টাইপস, টাইপস যার অর্থ হচ্ছে টাইপ বা প্রকার। এই ফেনোটাইপ এবং জিনোটাইপ শব্দের প্রবক্তা হলেন ডব্লিউ এ জোহানসন। ডব্লিউ এ জোহানসন। তাহলে ফিনোটাইপ কাকে বলে বললাম। এরপর জিনোটাইপ, যদি ধরি জিনগত বৈশিষ্ট্যের প্রকাশকে জিনোটাইপ বললাম। যদি ধরি মটর গাছের এই বৈশিষ্ট্যটা কি আমরা জানি, এই বৈশিষ্ট্যটা হচ্ছে কি লম্বা বৈশিষ্ট্য, লম্বা। আবার এই বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে কি বেটে বৈশিষ্ট্য। তাহলে এখানে বাইরে থেকে আমরা খালি চোখে কি দেখতে পাচ্ছি, কটা লম্বা আছে, কটা লম্বা গাছ আছে, এই দুটো লম্বা, দু প্রকারের লম্বা আছে। ক প্রকারের বেটে আছে, এক প্রকারের বেটে আছে। তাহলে বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে সেটাকে আমরা কি বলছি, ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ অনুপাত কি হবে, ফিনোটাইপ অনুপাত কি হবে, দুভাগ লম্বা এক ভাগ বেটে, 2:1 হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিনগতভাবে বা অ্যালিলগতভাবে যদি দেখি, এটা দুটো একই প্রকারের অ্যালিল আছে, এটা দুটো পৃথক প্রকারের অ্যালিল আছে, আবার এটা দুটো সমপ্রকারের অ্যালিল আছে। তাহলে এটা এক প্রকার জিনগতভাবে যদি দেখি, এটা একটা টাইপ ক্যাপিটাল টি, দুটো আছে অ্যালিল। এটা আছে কি এক প্রকার ক্যাপিটাল টি স্মল টি, এটা এক প্রকার আছে। আবার কি আছে স্মল টি, এটাও এক প্রকারের আছে। তাহলে এর জিনোটাইপ অর্থাৎ জিনগতভাবে যেটা দেখতে পাচ্ছি, এর জিনোটাইপ হচ্ছে কি, জিনোটাইপ অনুপাত কত হবে, 1:1:1:1। জিনোটাইপ অনুপাত হলে 1:1:1। তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ জিনিসটা বোঝা গেল। এরপর জিনোটাইপ এবং ফিনোটাইপের পার্থক্য আসছে। প্রথম আসছি জীবের প্রকাশিত বৈশিষ্ট্য। তোমরা সবাই জানো জীবের যে প্রকাশিত বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফিনোটাইপ, এবং জীবের যে জিনগত বৈশিষ্ট্য তাকে বলা হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপকে আমরা কি খালি চোখে দেখতে পাই, অর্থাৎ লম্বা বেটে এ খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু জিনোটাইপকে কখনো খালি চোখে দেখা যায় না। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জিনোটাইপকে কিন্তু
নির্ণয় করতে হয়। দুটি জীবের ফিনোটাইপ এক হলেও জিনোটাইপ আলাদা হয়। মন দিয়ে কথা শুনবে, দুটি জীবের ফিনোটাইপ, দেখো এই দুটো জীবের ফিনোটাইপ কি, এই দুটো জীব সাপোজ এটা একটা জীব, এটা একটা জীব, এদের ফিনোটাইপ দেখতে পাচ্ছ লম্বা, তাহলে খালি চোখে আমরা দেখতে পাচ্ছি দুটো জীবই লম্বা, তাহলে ফিনোটাইপ কিন্তু একই হচ্ছে। কিন্তু জেনেটিক্যালি অর্থাৎ জিনগতভাবে দেখতে পাচ্ছি এটা কিন্তু দুটো ক্যাপিটাল টি, এটা একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, অর্থাৎ এর অ্যালিল আলাদা, এর অ্যালিলও আলাদা, তাহলে জিনেটিক্যালি দেখতে পাচ্ছ দুটো আলাদা প্রকারের জীব, অর্থাৎ ফিনোটাইপ ভাবে যদি এরা একই হয় কিন্তু জিনোটাইপ ভাবে এরা কিন্তু আলাদা। দুটি জীবের জিনোটাইপ এক হলে ফিনোটাইপও এক হবে। সাপোজ ধরো এইটা একটা জীব আর এইটা একটা জীব, এর জিনোটাইপ তাহলে কি একই, এর ফিনোটাইপ তাহলে কি হচ্ছে একই হচ্ছে। জিনোটাইপ কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে জিনোটাইপ একই। আর ফিনোটাইপের বৈশিষ্ট্য কি, এটাও লম্বা আর এটাও লম্বা। বোঝা গেছে? এই জিনিসটা ভালো করে মার্ক করবে, বিশেষ করে দুটি জীবের ফিনোটাইপ এক হলে, দুটি জীব এদের ফিনোটাইপ যদি এক হয় কিন্তু জিনোটাইপ দেখো আলাদা আছে। আবার দুটি জীবের জিনোটাইপ যদি একই হয় তাহলে তাদের ফিনোটাইপ অবশ্যই একই হবে। যেমন ফিনোটাইপের উদাহরণ একটু আগে বলেছিলাম, যদি মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য অনুযায়ী মটর গাছকে যদি আমরা দেখি তাহলে লম্বা মটর গাছ একটা আছে, বেটে মটর গাছ আছে। আর হচ্ছে কি জিনোটাইপ গত ভাবে যদি দেখি তাহলে কি হবে, একটা লম্বা মটর গাছ আছে, বিশুদ্ধ লম্বা মটর গাছ আছে, আর একটা সংকর লম্বা মটর গাছ আছে। বিশুদ্ধ লম্বা মটর গাছ আছে ক্যাপিটাল টি, ও সংকর লম্বা মটর গাছ আমরা সিম্বল জানি ক্যাপিটাল টি স্মল টি, যদিও এটা লম্বা বৈশিষ্ট্যের জন্য ক্যাপিটাল টি টপ ওয়ার্ড হিসাবে দায়ী। এরপর একটা কোশ্চেন আমি তোমাদের করি, যদি তোমাকে লম্বা একটা মটর গাছ দেওয়া হলো, কেমন মটর গাছ, লম্বা মটর গাছ দেওয়া হলো, এবং বলা হলো তার জিনোটাইপ কি হতে পারে, এবং বলা হলো কি জিনোটাইপ কি হবে। তোমরা সবাই আশা করি পারবে কোশ্চেনটা। লম্বা মটর গাছ এখানে দেওয়া হয়েছে, আমরা লম্বা বলতে মটর গাছের কটা টাইপ এখানে দেখেছিলাম, এটাও লম্বা ক্যাপিটাল টিও লম্বা, ক্যাপিটাল টি স্মল টি এটাও লম্বা। তাহলে এই দুটো উদ্ভিদের ভেতর কোন দুটো উদ্ভিদ দেওয়া হয়েছিল, এদের জিনোটাইপ এটা এইটা, তাহলে কোন উদ্ভিদটা দেওয়া হয়েছিল কি করে আমরা জানবো? তাহলে খুব সোজা ব্যাপার, যদি মনে করি যদি ক্যাপিটাল টি যুক্ত উদ্ভিদ যদি তোমাকে দেয় বা ক্যাপিটাল টি স্মল টি যদি উদ্ভিদ দেয়, দু প্রকারের উদ্ভিদ দিতে পারে, তুমি কিভাবে নির্ণয় করবে যে তোমাকে এই প্রকারের উদ্ভিদ দিয়েছিল, অর্থাৎ তার জিনোটাইপ এটা হবে না এটা হবে? তাই কি করা হয়, প্রথমে যেটা দেওয়া হয়েছে তার সঙ্গে আমরা এখানে ক্যাপিটাল টির সঙ্গে যদি আমরা বিশুদ্ধ বেটে উদ্ভিদের ক্রস করাই এবং ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যদি বিশুদ্ধ বেটে উদ্ভিদের ক্রস করাই, তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পি জনু, কটা গ্যামেট দিবে, দুটো, এই কটা গ্যামেট দিবে, দুটো গ্যামেট দিবে। এদের ভেতর ক্রস করালে তাহলে কি ক্যাপিটাল টি স্মল টি, এবং কি হবে এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা কি হবে ক্যাপিটাল টি স্মল টি, এটা কি হবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে যে চার প্রকারের F1 জনু এটা হবে F1 জনু। F1 জনুতে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি চার প্রকারের উদ্ভিদ কিন্তু কি হয়েছে, লম্বা বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদ হয়েছে, অর্থাৎ যত প্রকারের উদ্ভিদ হবে তারা সবই লম্বা বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদ হবে। কিন্তু একটু এদিকে আমরা তাকাই, এটা কটা অ্যালিল দিবে, দুটো অ্যালিল, ক্যাপিটাল টি স্মল টি, এটা কটা অ্যালিল দিবে, দুটো অ্যালিল, স্মল টি। এদের ভেতর যদি ক্রস করায় তাহলে এটার সঙ্গে এইটা ক্যাপিটাল টি স্মল টি, এদের সঙ্গে এইটা ক্যাপিটাল টি স্মল টি, এইটার সঙ্গে এইটা স্মল টি, এটার সঙ্গে এইটা স্মল টি। তাহলে এটা পি জনু, দুটো জীব, এটা হচ্ছে কি জনুতে উৎপন্ন, F1 জনুতে উৎপন্ন জীব, এইটা 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 চার প্রকারের জীব। এখানে দেখতে পাচ্ছ যে 50% জীব হচ্ছে লম্বা বৈশিষ্ট্যযুক্ত, আর কি হচ্ছে 50% জীব হচ্ছে বেটে বৈশিষ্ট্যযুক্ত হয়েছে।
যদি তোমাকে দেওয়া মটর গাছটি যদি বিশুদ্ধ, অর্থাৎ তোমাকে দেওয়া মটর গাছটি যেটা লম্বা ছিল তার যদি জেনোটাইপ ক্যাপিটাল টি হয়, তার যদি জেনোটাইপ ক্যাপিটাল টি হয়, তাহলে তার থেকে উৎপন্ন সমস্ত প্রকার উদ্ভিদ কিন্তু কি হতে পারে, 100%, অর্থাৎ সব কটা উদ্ভিদই লম্বা হবে। আবার তোমাকে যদি ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ যুক্ত লম্বা মটর গাছ দেওয়া হতো, তাহলে তার থেকে উৎপন্ন উদ্ভিদ কত হতো, 50% লম্বা হতো এবং 50% বেটে হতো। যদি এই 50% লম্বা বা 50% বেটে তোমার রেজাল্টে বের হয়, তাহলে তোমাকে কি দেওয়া হয়েছিল, ক্যাপিটাল টি স্মল টি যুক্ত মটর গাছ দেওয়া হয়েছিল। আর যদি তোমার F1 জেনারেশনে কি বেরিয়ে আসে, সমস্ত উদ্ভিদই লম্বা বেরিয়ে আসে, তাহলে তোমাকে কি দেওয়া হয়েছিল, ক্যাপিটাল টি যুক্ত উদ্ভিদ দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল। এরপর একটা কোশ্চেন, আমরা প্রত্যেকে জানি চেকার বোর্ড। অ্যাকচুয়াল চেকার বোর্ড কি? চেকার বোর্ড এমন কিছু বিশেষ ব্যাপার নয়, যেটা খুব সোজা জিনিস। চেকার বোর্ডকে পানেট স্কয়ারও বলা হয়। চেকার বোর্ড হচ্ছে একটা বৃহদাকার বর্গক্ষেত্রকে ক্ষুদ্রতর বর্গক্ষেত্রে বিভক্ত করে, তাহলে কি বললাম, একটা বৃহদাকার বর্গক্ষেত্রকে ক্ষুদ্রতর বর্গক্ষেত্রে বিভক্ত করে অনুভূমিক তল বরাবর পুংগ্যামেট গুলিকে এবং উলম্ব তল বরাবর স্ত্রী গ্যামেট গুলিকে সাজানো হয়। এবং সম্ভাব্য কি নির্ণয়ের জন্য, সম্ভাব্য জিনোটাইপ এবং ফিনোটাইপ নির্ণয়ের জন্য। কার জিনোটাইপ ফিনোটাইপ নির্ণয়ের জন্য? অপত্যজীবী। তাহলে এইটা একটা হচ্ছে বড় আকারের, তাহলে কি, বৃহদাকার বর্গক্ষেত্র। এই বৃহদাকার বর্গক্ষেত্রগুলোকে ক্ষুদ্রতর বর্গক্ষেত্রে বিভক্ত করা হলো কি জানার জন্য, এতে কি হয়, পুংগ্যামেট গুলোকে অনুভূমিক বরাবর লেখা হয় এবং স্ত্রী গ্যামেট গুলোকে কি বরাবর লেখা হয়, উলম্ব তল বরাবর লেখা হয়। কেন লেখা হয়? এখানে যে অপত্য জীবগুলো উৎপন্ন হবে তার জিনোটাইপ এবং ফিনোটাইপ জানার জন্য যে বিশেষ বোর্ড করা হচ্ছে তাকে বলা হচ্ছে চেকার বোর্ড। এই চেকার বোর্ড প্রথম আবিষ্কার করেছিলেন আর.সি. পানেট। তাই তার নামানুসারে এই বিশেষ বোর্ডটিকে বলা হয় পানেট স্কয়ারও বলা হয়। পানেট স্কয়ার, তাহলে বিজ্ঞানী পানেটের নাম অনুসারে বা আবিষ্কারক পানেটের নাম অনুসারে একে পানেট স্কয়ারও বলা হয়। এবার পানেট স্কয়ারে কি বললাম, অনুভূমিক তল বরাবর কি সাইন, এই রকম সাইন একটা দেওয়া থাকে। এটা কাকে চিহ্নিত করে? পুংগ্যামেটকে চিহ্নিত করে। এবং উলম্ব তল বরাবর এইরকম সাইন, উলম্ব তল বরাবর এইরকম একটা সাইন দেওয়া থাকে, যাকে বলা হয় কি, স্ত্রী গ্যামেট গুলোকে চিহ্নিত করার জন্য দেওয়া থাকে। কিন্তু এই সাইনটা কেন এসছে, তোমাদের কোশ্চেন জাগতে পারে, এই সাইনটা কেন এসছে? এই সাইন হচ্ছে, তোমরা জানো, রোমানের যুদ্ধ দেবতা মার্কারি, যুদ্ধের প্রতীক হিসাবে কি ব্যবহার করতেন, যুদ্ধের সময় ঢাল আর বর্ষা ব্যবহার করতেন। তাই তিনি পুরুষ ছিলেন, সেই জন্য পুংগ্যামেট গুলোকে চিহ্নিত করার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। তাহলে এই সিম্বলটা কি জন্য ব্যবহার করা হয় বা কোথা থেকে এসেছে, কোশ্চেন জাগতে পারে। রোমান সৌন্দর্যের দেবী ভেনাসের আয়নার প্রতীক ছিল এই চিহ্নটা, তাই স্ত্রী গ্যামেট গুলোকে এই চিহ্ন দ্বারা নির্দেশিত করা হয়। তাহলে পানেট স্কয়ার বা চেকার বোর্ড সম্পর্কে আশা করি বোঝা গেল।